এবার ভারতের কৃষি বা এগ্রিকালচার সম্পর্কে বলি। সারা বছরের ভেতর কখন ফসল বোনা হয় সেই হিসাবে ভারতের চাষবাস বা ফসলকে তিন ভাগে ভাগ করা হয়: জাইদ ফসল, খারিফ ফসল আর রবি ফসল। জাইদ, খারিফ আর রবি, এই তিনটে জায়গায় অনেকের খুবই কনফিউশন হয়, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে হলো জাইদ ফসল। জাইদ ফসল গরমকালের ফসল, খারিফ ফসল বর্ষাকালের আর রবি ফসল শীতকালের। জাইদ ফসল গরমকাল, খারিফ ফসল বর্ষাকাল আর রবি ফসল শীতকাল। নর্মালি কখন ফসল বোনা শুরু হয় সেই হিসাবে এই ফসলের নাম হয়ে গেছে। গরমকাল মোটামুটি এখন শুরু হয় মার্চ এপ্রিল মাস থেকে, তারপর বর্ষাকাল মোটামুটি শুরু হয় জুন জুলাই মাস থেকে, আর শীতকাল শুরু হয় নর্মালি নভেম্বর ডিসেম্বর থেকে। তো সেই হিসাবে এই তিনটার নাম হয়ে গেছে। এটা হলো জাইদ, এটা হলো খারিফ আর এটা হলো রবি। জাইদ ফসল বোনা হয় মার্চ এপ্রিল মাসে, খারিফ ফসল বোনা হয় জুন জুলাই মাসে, আর রবি ফসল নভেম্বর ডিসেম্বর মাসে। এবার এই সমস্ত ফসলের ভেতর জাইদ ফসলের সময় খুব কম লাগে, 1 থেকে 2 মাসের ভেতর ফসল উঠে যায়। কিন্তু খারিফ আর রবি দুটোতেই প্রায় 3-4 মাস করে সময় লাগে। বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন সময় লাগে, অন অ্যান এভারেজ 3 থেকে 4 মাস সময় লাগে। তো মার্চ এপ্রিল, তারপর হচ্ছে মে জুন মাসে এই ফসলটা উঠে যায়। জাইদ ফসল মে জুন, তারপর খারিফ ফসলটা জুন জুলাইতে শুরু হয় আর ওদিকে গিয়ে নভেম্বর ডিসেম্বরে তোলা হয়। তারপর এই রবি ফসল নভেম্বর ডিসেম্বরে চালু হলেও এপ্রিল মে মাস নাগাদ এটা তুলে দেওয়া হয়। এবার প্রথমে আমি এই খারিফ ফসলের আরো দু একটা সিগনিফিকেন্স আছে সেগুলো বলে রাখি। এই খারিফ ফসল নর্মালি বর্ষার শুরুতে চাষ করা হয়, এই জন্য এই ফসলটাকে বলা হয় বর্ষাকালীন ফসল। এই ফসলে জল অনেক বেশি লাগে। এর খুব ভালো একটা উদাহরণ হলো ধান চাষ। তবে ধান ছাড়াও খারিফ ফসলের আরো বহু উদাহরণ আছে, যেমন ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, পাট, সোয়াবিন, বাদাম, তিল, তুলো, আখ, তামাক, এইসব। এই বিভিন্ন ফসলের উদাহরণ ভিডিওর শেষে আমি পাশের এই বোর্ডে লিখে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো খারিফ ফসল কি কি আছে: ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, পাট, সোয়াবিন, বাদাম, তুলো, আখ, তামাক, এইসব। এরপরে রবি ফসল। রবি ফসল শীতকালের শুরুতে চাষ করা হয়, এই জন্য এটাকে বলা হয় শীতকালীন ফসল। এখানে জল খুব কম লাগে, যেমন গম। তবে গম ছাড়াও আরো বহু রবি ফসল আছে, যেমন গম, সর্ষে, আলু, র্যাপসিড, জব, মটর, এইসব। এরপরে জাইদ শস্য। জাইদ শস্য নর্মালি সবজি বা তরকারি টাইপের চাষ হয়, এখানে জল সব থেকে কম লাগে আর এই ফসল তুলতে সময়ও সব থেকে কম লাগে। কিছু জাইদ শস্যের উদাহরণ দিই, যেমন টমেটো, তরমুজ, শসা, এইসব। এখন ফসল কখন বোনা শুরু হয় সেই হিসাবে এই 3 টাইপের ফসল। আর ফসলকে আমরা কি কাজে ব্যবহার করছি তার ভিত্তিতে নর্মালি 4 টাইপের ফসল হয়: খাদ্যশস্য বা ফুড ক্রপ, বাণিজ্য শস্য বা ক্যাশ ক্রপ, এছাড়া প্ল্যান্টেশন ক্রপ আর হর্টিকালচার ক্রপ। যদিও এই প্ল্যান্টেশন আর হর্টিকালচার এই 2 টাইপের ক্রপ বা এই 2 টাইপের শস্য ওই খাদ্যশস্য আর বাণিজ্য শস্যরই একটা স্পেশাল পার্ট। তো যাই হোক, নর্মালি এই 4 ধরনের শস্য দেখা হয়। কি কি বললাম? ফুড ক্রপ, ক্যাশ ক্রপ, প্ল্যান্টেশন ক্রপ আর হর্টিকালচার ক্রপ। ফুড ক্রপ বা খাদ্যশস্যের ভেতর পড়ে যার মাধ্যমে আমাদের পেট ভর্তি হয়, অর্থাৎ আমরা পেট ভরার জন্য যে সমস্ত খাবার খাই, যেমন ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, এইসব। এছাড়া ক্যাশ ক্রপ কোনগুলো? যেগুলো আমরা পেট ভর্তি করার জন্য তো খাই না, কিন্তু সেগুলো চাষের পর বাণিজ্য করার জন্য খুব ভালো ইউজ হয়, যেমন তুলো, পাট, চা, কফি, সর্ষে, আখ, রাবার, এইসব। এবার ওই যে বললাম যে প্ল্যান্টেশন ক্রপ ওই খাদ্যশস্য আর বাণিজ্য শস্যের একটা স্পেশাল পার্ট, তো সেই হিসাবে প্ল্যান্টেশন ক্রপের কিছু এক্সাম্পল আছে, যেমন চা, কফি, রাবার, মশলা, এইসব। আর হর্টিকালচার ক্রপের ভেতরে পড়ে শাকসবজি, ফলমূল, ঔষধি বৃক্ষ, এইসব। এবার ভারতে মেইন যে ফসলগুলো চাষ হয় সেইগুলো সম্পর্কে দু একটা কথা আছে, একটুখানি বলে রাখি। যেমন প্রথমেই বলে ধান। ধান হলো ভারতের প্রধান খাদ্যশস্য। সারা বছর ধরেই বিভিন্ন রকমের ধান চাষ হয়। কখন কোন ধানের চাষ হয় সেই হিসাবে 3 রকমের ধান হয় ভারতে: আউশ, আমন আর বোরো। আউশ, আমন আর বোরো। আউশ ধান গরমকালের একদম শুরুতে চাষ করা হয়, আমন ধান বর্ষাকালের শুরুতে, আর বোরো ধান শীতকালের শুরুতে। আউশটা হলো জাইদ শস্য, আমনটা হলো খারিফ শস্য, আর বোরো হলো রবি শস্য। তবে এই আউশ, আমন আর বোরো এই 3 রকম ধানের ভেতর ভারতে সব থেকে বেশি হয় আমন ধান, অর্থাৎ বর্ষার শুরুতে লাগানো হয়। আর এই আমন ধানে জল সবচেয়ে বেশি লাগে। এখন ভারতে সব থেকে বেশি চাষ হয় আমন ধানের। আমন ধানে সবচেয়ে বেশি জলের প্রয়োজন, এই জন্য ধানকে বলা হয়
তৃষ্ণার্ত ফসল। তো যাই হোক, আউশ ধানের ব্যাপারে বলি। আউশ ধান কি বললাম? আউশ ধান একটা জায়িদ ফসল। এটা গরমকালের শুরুতে মানে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগানো হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মানে ইংরেজিতে প্রায় এপ্রিল মে এই টাইমে আসে। আর ওই আউশ ধান তোলা হয় ভাদ্র আশ্বিন এই টাইমে। এই জন্য এই আউশ ধানটাকে বলা হয় ভাদুই ধান বা ভাদুই। এই আউশ ধানের কিছু উচ্চ ফলনশীল বীজ আছে, যেমন BR21, BR25, BR55 এইসব। এরপরে আসি আমন ধান। আমন ধান মোটামুটি বর্ষাকালের শুরুতে লাগানো হয়। ইংরেজি মাস অনুযায়ী মোটামুটি আগস্ট সেপ্টেম্বর এই টাইমে লাগানো হয়। আর এই ফসলটা তোলা হয় নর্মালি ডিসেম্বর মাসের দিকে। বাংলা মাস অনুযায়ী মোটামুটি অগ্রহায়ণ মাসের দিকে এই আমন ধানটা তোলা হয়। অগ্রহায়ণ মাসের দিকে এই ধানটা তোলা হয় বলে আমন ধানের আরেক নাম হলো আঘায়নী ধান। এরপরে বোরো ধান। বোরো ধান মোটামুটি শীতকালের শুরুতে লাগানো হয়, মানে ওই নভেম্বর ডিসেম্বর এই টাইমে লাগানো হয়। আর এই বোরো ধানটা মোটামুটি চৈত্র বৈশাখ মাস বা ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কেটে দেওয়া হয়। এই বোরো ধান হতে মোটামুটি 60 দিন বা তার আশেপাশে এইরকম সময় লাগে। এই জন্য এই বোরো ধানের আরেক নাম হলো সেটে ধান। তো আউশ ধান ভাদ্র মাসে তোলা হয়, সেই জন্য ভাদুই। আমন ধান অগ্রহায়ণ মাসে তোলা হয়, সেই জন্য আঘায়নী। আর বোরো ধান মোটামুটি 60 দিনের আশেপাশে পাকতে লাগে, এই জন্য সেটে। এর ভেতর ভারতে সব থেকে বেশি হয় আমন ধান। তো ভারতে বিভিন্ন টাইপের ধানের ব্যাপারটা তো দেখলাম। এবার ধান নিয়ে ইন জেনারেল কিছু তথ্য আছে। যেমন বেশিরভাগ ধান চাষ করার সময় আগে একটা ছোট জায়গাতে ধানের চারা তৈরি করে নিতে হয়। তো ধানের চারা যে জায়গাতে তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় নার্সারি বেড। এছাড়া ইন জেনারেল ধান উৎপাদনের জন্য তাপমাত্রা, বৃষ্টিপাত আর যে টাইপের মাটি প্রয়োজন সেইগুলো একটু জেনে রাখা দরকার। যেমন তাপমাত্রা মোটামুটি 35 ডিগ্রির কম হলে খুব ভালো হয়। বৃষ্টিপাত একটু বেশিই লাগে, 150 থেকে 300 সেন্টিমিটার মতন বৃষ্টি লাগে। এছাড়া মাটি দোআঁশ মাটি বা পলি মাটিতে খুব ভালো ধান চাষ হয়। কিছু উচ্চ ফলনশীল ধানের বীজ হলো জয়া, রত্না, IR8, IR20 এইসব। এবার ধানের প্রোডাকশনের ব্যাপারে বলি। ভারতে সব থেকে বেশি ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। ধান উৎপাদনের দিক থেকে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, 3 নম্বরে হলো পাঞ্জাব। ভারতে সব থেকে বেশি ধানের উৎপাদন হয় পশ্চিমবঙ্গে, তারপর উত্তরপ্রদেশ, তারপর পাঞ্জাব। যদিও প্রতি হেক্টর হিসাবে সব থেকে বেশি ধান উৎপাদন হয় তামিলনাড়ুতে। প্রতি হেক্টর হিসাবে সব থেকে বেশি ধান উৎপাদন হয় তামিলনাড়ুতে, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর 3 নম্বরে হলো পাঞ্জাব। এখন পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি ধান উৎপাদন হয় চীনে। পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি ধান উৎপাদন হয় চীনে। ভারত রয়েছে 2 নম্বরে। 3 নম্বরে হলো ইন্দোনেশিয়া। এই যে এইখানে হলো ইন্দোনেশিয়া। চীন, ভারত, ইন্দোনেশিয়া আর 4 নম্বরে হলো বাংলাদেশ। এখন যেমনটা বললাম যে ভারতে সব থেকে বেশি ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ভেতরেও সব থেকে বেশি ধান উৎপাদন হয় বর্ধমান জেলায়। এই যে এই রকম জায়গায় রয়েছে বর্ধমান। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপাদন হয় বর্ধমান জেলায়। আর পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র একটা আছে, সেটা হলো চুঁচুড়াতে, হুগলির চুঁচুড়াতে। এইখানে হলো চুঁচুড়া। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলির চুঁচুড়া। আর ভারতের ধান গবেষণাগার উড়িষ্যার ভেতর কটকে। এই যে এইখানে হলো কটক। আর পুরো বিশ্বের ভেতরে যদি বলি, পুরো বিশ্বের ধান গবেষণাগার সেটা হলো ফিলিপাইন্সের মানিলা। ফিলিপিন্সের মানিলা শহরে রয়েছে বিশ্বের ধান গবেষণা কেন্দ্র। এখন ধানের ব্যাপারে তো বললাম, ধান থেকে হয় চাল। ভারতে ধানের ঝুড়ি বা ধানের পাত্র বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ভারতে ধানের ঝুড়ি বা ধানের পাত্র বা রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে। আর চালের পাত্র বলা হয় ছত্তিশগড়কে। তো ধান সম্পর্কে মোটামুটি এইটুকু। আচ্ছা, ধান সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। ভারতে বিভিন্ন টাইপের ধান হয়, তার ভেতর একটা টাইপের ধান হলো গোল্ডেন ধান বা গোল্ডেন রাইস। নর্মালি ধান থেকে যে চাল হয় সেই চালে ভিটামিন B1, B3 এইগুলো থাকে, কিন্তু গোল্ডেন রাইস থেকে যে চাল হয় তাতে ভিটামিন এও থাকে। এরপরে বলি গম। গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। এই গম উৎপাদনের জন্য তাপমাত্রা আর বৃষ্টিপাত দুটোই খুব কম প্রয়োজন। তাপমাত্রা মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হলে খুব ভালো হয়। আর বৃষ্টিপাত 5 থেকে 15 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে খুব ভালো। এছাড়া গমের জন্য মাটি ওই দোআঁশ মাটি বা পলি মাটির প্রয়োজন। ভারতে সব থেকে বেশি গমের উৎপাদন হয় উত্তরপ্রদেশে। গম উৎপাদনে ভারতে 1 নম্বরে হলো উত্তরপ্রদেশ, 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে পাঞ্জাব। পুরো স্টেট জুড়ে টোটাল কত গমের উৎপাদন হয় সেই হিসাবে উত্তরপ্রদেশ প্রথম, 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে পাঞ্জাব। যদিও হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথমে রয়েছে পাঞ্জাব। হেক্টর প্রতি উৎপাদনে প্রথমে পাঞ্জাব, 2 নম্বরে হলো উত্তরপ্রদেশ। আর বিশ্বের ভেতরেও সব থেকে বেশি গমের প্রোডাকশন হয় চীনে। গমের প্রোডাকশনেও চীন 1 নম্বরে, 2 নম্বরে হলো ভারত, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে
আমেরিকা। ধান আর গম দুটোর প্রোডাকশনেই প্রথমে চায়না, তারপর ভারত। গম উৎপাদনে 3 নম্বরে রয়েছে রাশিয়া, 4 নম্বরে আমেরিকা। ভারতের গম গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লিতে। দিল্লির ভেতরে একটা জায়গা রয়েছে পুসা, ওই পুসাতে। ভারতের গম গবেষণা কেন্দ্র দিল্লিতে, দিল্লির পুসাতে। আর বিশ্বের ভেতর মানে ইন্টারন্যাশনালি গম গবেষণা কেন্দ্র রয়েছে মেক্সিকোতে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, সেই মেক্সিকো সিটিতে। এইখানে হলো মেক্সিকো বা মেক্সিকো সিটি। ইন্টারন্যাশনাল গম গবেষণা কেন্দ্র মেক্সিকোতে, আর ভারতের গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসাতে। যেমনটা প্রথমে বললাম যে গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, তবে ভারত ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশেরই প্রধান খাদ্যশস্য হলো এই গম। গমের কিছু উচ্চ ফলনশীল বীজ হলো সোনা 227, সোনালিকা, এইসব। তো ধান গম হলো। এরপরে বলি পাট। পাট তৈরির জন্য তাপমাত্রা মোটামুটি দরকার আর বৃষ্টি একটু বেশি দরকার। তাপমাত্রা প্রয়োজন মোটামুটি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টির পরিমাণ মোটামুটি 150 থেকে 200 সেন্টিমিটার হলে খুব ভালো হয়। ভারত পাট উৎপাদনে সব থেকে প্রথম স্থানে রয়েছে। পুরো বিশ্বের ভেতর ভারত পাট উৎপাদনে প্রথম। আর ভারতের ভেতর সব থেকে বেশি পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। পুরো ভারতের ভেতর সব থেকে বেশি পাট উৎপাদন হয় পশ্চিমবঙ্গে, তারপর বিহার, তারপর আসাম। তো পাট উৎপাদনের ক্ষেত্রে 1 নম্বরে পশ্চিমবঙ্গ, 2 নম্বরে বিহার, আর 3 নম্বরে হলো আসাম। এই পশ্চিমবঙ্গের অলমোস্ট সমস্ত জেলাতেই পাট চাষ হয়, শুধুমাত্র দুটো জেলা ছাড়া, দার্জিলিং আর পুরুলিয়া। দার্জিলিং আর পুরুলিয়া ছাড়া পশ্চিমবঙ্গে অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সমস্ত জেলাতেই পাট চাষ হয়। এখন ভারতে নর্মালি 2 টাইপের পাট হয়, একটা হলো তোষা পাট, একটা হলো সাদা পাট। তোষা পাট আর সাদা পাট। তোষা পাটের যে তন্তু বা আঁশ সেটা গোল্ডেন কালারের বা সোনালী কালারের, আর সাদা পাটের আঁশ সাদা কালারের। ভারতে বেশি হয় এই তোষা পাট, অর্থাৎ সোনালী কালারের তন্তু, আর এই জন্যই পাটের তন্তুকে বলা হয় গোল্ডেন ফাইবার। এরপরে চা। ভারতে সব থেকে বেশি চা উৎপাদন হয় আসামে। ভারতে চা উৎপাদনে 1 নম্বরে রয়েছে আসাম, 2 নম্বরে পশ্চিমবঙ্গ, আর 3 নম্বরে হলো তামিলনাড়ু। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে প্রতি হেক্টর হিসাবে সব থেকে বেশি চা উৎপাদন হয় কর্ণাটকে। হেক্টর হিসাবে সব থেকে বেশি চা উৎপাদন হয় কর্ণাটকে। আর বিশ্বের ভেতর সব থেকে বেশি চা উৎপাদন হয় চায়নাতে। চা উৎপাদনে চায়না 1 নম্বর, 2 নম্বরে হলো ভারত। ভারতে সব থেকে বেশি যে চা উৎপাদন হয় সেটা হলো কালো চা বা সিটিসি। ভারতের সব থেকে বেশি চা উৎপাদন হয় কালো চা বা সিটিসি, যদিও এই চাকে সোনালী পানীয় বা গোল্ডেন ড্রিঙ্ক বলা হয়। এখন প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে এই চা, কফি এগুলো হলো ক্যাশ ক্রপ বা বাণিজ্য ফসল, যদিও ভারতে টোটাল যা চা উৎপাদন হয় তার প্রায় 50%-এরও বেশি ভারতেই কনজিউম হয়ে যায়। আর বিদেশে যা এক্সপোর্ট হয় তার বেশিরভাগটাই হয় কলকাতা আর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে। ভারত থেকে বিদেশে অন্যান্য দেশে যে সমস্ত চা এক্সপোর্ট হয় তার বেশিরভাগটাই কলকাতা আর গুয়াহাটি থেকে হয়। এখন যেমনটা বললাম যে চা উৎপাদনের জন্য ফেমাস দুটো রাজ্য হলো আসাম আর পশ্চিমবঙ্গ। এই জন্য চায়ের গবেষণাগার রয়েছে আসামে। আসামের ভেতর জোরহাট বলে একটা জায়গা আছে, এই যে এইখানে হলো জোরহাট। আসামের জোরহাটে রয়েছে ভারতের চা গবেষণা কেন্দ্র, আর ভারতের চা বোর্ড বা টি বোর্ড রয়েছে কলকাতাতে। আর এই যে দার্জিলিং, এই এরিয়াটা হলো দার্জিলিং। এই দার্জিলিং এ সব থেকে বেশি ভ্যারাইটি আর সব থেকে উন্নত মানের চা পাওয়া যায়। তো যাই হোক, চা হলো। এরপরে আসি কফি। ভারতের সব থেকে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটকে। ভারতের সব থেকে বেশি কফি কর্ণাটকে, তারপর কেরালা, তারপর তামিলনাড়ু। কফি উৎপাদনে 1 নম্বরে কর্ণাটক, তারপর কেরালা, তারপর তামিলনাড়ু। অর্থাৎ দক্ষিণ ভারতের এই এরিয়াতে কফি উৎপাদন সব থেকে বেশি হয়। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে টুকটাক করে কফি উৎপাদন হয়। আর পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে। বিশ্বের ভেতর কফি উৎপাদনে 1 নম্বরে রয়েছে ব্রাজিল, আর ভারত রয়েছে 5 নম্বরে। ভারতে মেইনলি 2 টাইপের কফির চাষ হয়, রোবাস্টা আর আরবিয়া। এর ভেতর আরবিয়া কফি ভারতে সব থেকে বেশি হয়। ভারতে 2 টাইপের মেইনলি কফি হয়, রোবাস্টা আর আরবিয়া। এর ভেতর আরবিয়া বেশি। এরপর আখ। ভারতে সব থেকে বেশি আখের উৎপাদন হয় উত্তরপ্রদেশে। ভারতের সব থেকে বেশি আখের উৎপাদন উত্তরপ্রদেশে। 2 নম্বরে হলো মহারাষ্ট্র, আর 3 নম্বরে কর্ণাটক। আখের উৎপাদনে 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বরে মহারাষ্ট্র, আর 3 নম্বরে কর্ণাটক। আর বিশ্বের ভেতর সব থেকে বেশি আখের উৎপাদন হয় ব্রাজিলে। বিশ্বে আখ উৎপাদনে 1 নম্বরে হলো ব্রাজিল, 2 নম্বরে হলো ভারত। যেমনটা বললাম যে ভারতের সব থেকে বেশি আখ কোথায় হয়? উত্তরপ্রদেশে। এই জন্য ভারতের আখ রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে। আর আখের গবেষণাগারও রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ভেতর লখনৌ, এই লখনৌতে আখের গবেষণাগার রয়েছে। আর আখ এমন একটা ফসল যেটা তৈরি হতে সব থেকে বেশি সময় লাগে, প্রায় 10 মাস মতো সময় লাগে আখ তৈরি হতে। আর আখ চাষ রিলেটেড একটা শব্দ রয়েছে
রেটুন। এই রেটুন কি সেটা পরে এক সময় বলে দেবো। তো আখ চাষের সাথে রিলেটেড একটা শব্দ হলো রেটুন। পরীক্ষার সময় কখনো কখনো জিজ্ঞেস করে যে রেটুন কোন চাষের সাথে জড়িত, তো রেটুন আখ চাষের সাথে জড়িত। এরপরে বলি তুলো বা কার্পাসের চাষ। ভারতে সব থেকে বেশি তুলোর চাষ হয় গুজরাটে। ভারতে সব থেকে বেশি তুলো বা কার্পাসের চাষ হয় গুজরাটে। 2 নম্বরে হলো মহারাষ্ট্র, 3 নম্বরে তেলেঙ্গানা। কার্পাস উৎপাদনে গুজরাট সবার প্রথমে রয়েছে, 2 নম্বরে মহারাষ্ট্র, 3 নম্বরে তেলেঙ্গানা। আর বিশ্বের ভেতর 1 নম্বরে চায়না। বিশ্বের ভেতর কার্পাস উৎপাদনে 1 নম্বরে চায়না, 2 নম্বরে হলো ভারত। এই তুলো বা কার্পাস চাষের জন্য কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন। আর এই তুলোকে বলা হয় হোয়াইট ফাইবার বা সিলভার ফাইবার বা রূপলি তন্তু। একটা উচ্চ ফলনশীল তুলোর জাত হলো সুজাতা। ভারতে সব থেকে বেশি তুলোর চাষ হয় গুজরাটে, তবে সব থেকে লম্বা আঁশের তুলোর চাষ হয় পাঞ্জাবে। লম্বা লম্বা আঁশের তুলোর চাষ হয় পাঞ্জাবে। এবার ভারতের কৃষিকাজ রিলেটেড আরো কিছু তথ্য আছে, সেগুলো দিয়ে রাখি। ভারতে এখন যেভাবে কৃষি হয়, স্বাধীনতার সময় কিন্তু ঠিক সেইভাবে কৃষি হতো না। 1960-65 খ্রিস্টাব্দের সময় গিয়ে ভারতের কৃষিকাজে একটা ব্যাপক পরিবর্তন এসছে। এই পরিবর্তনটাকে বলা হয় বিপ্লব। কৃষিকাজে এই বিপ্লবটাকে বলা হয় গ্রিন বিপ্লব বা সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। ভারতে এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক হলো MS স্বামীনাথন। আর পুরো বিশ্বের ভেতরে এই সবুজ বিপ্লবের জনক হলো নরমান বোরলগ। তো ভারতে এই সবুজ বিপ্লব খাদ্যশস্যের সাথে সম্পর্কিত। ওই সবুজ বিপ্লবের দরুন ভারতে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজের চাষ করা হয়েছিল, তবে সব থেকে সাকসেসফুল হয়েছিল গম চাষে। এই জন্য সবুজ বিপ্লবকে বলা হয় গমের বিপ্লব। তো যাই হোক, ভারতে সবুজ বিপ্লবে সব থেকে সাকসেস পায় গমে। এছাড়াও বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব আসে, যেমন দুধের ক্ষেত্রে আসে শ্বেত বিপ্লব। তো হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব দুধের ক্ষেত্রে। আর ভারতে এই শ্বেত বিপ্লবের জনক হলো ভার্গিস কুরিয়েন। এখন সবুজ বিপ্লব আর শ্বেত বিপ্লব এগুলো ছাড়াও আরো বিভিন্ন বিপ্লব আছে, যেমন হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন তৈলবীজ বা অয়েল সিডের ক্ষেত্রে, নীল বিপ্লব মাছের ক্ষেত্রে, গ্রে রেভলিউশন বা ধূসর বিপ্লব সার বা ফার্টিলাইজারের ক্ষেত্রে, সিলভার রেভলিউশন বা রূপলি বিপ্লব ডিমের ক্ষেত্রে, রাউন্ড রেভলিউশন বা গোল বিপ্লব আলুর ক্ষেত্রে, পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব মাংস, চিংড়ি, পেঁয়াজ এইসবের ক্ষেত্রে, রেড রেভলিউশন বা লাল বিপ্লব টমেটো, মাংস এসবের ক্ষেত্রে, ব্ল্যাক রেভলিউশন বা কালো বিপ্লব খনিজ তেল বা পেট্রোলিয়ামের ক্ষেত্রে, ব্রাউন রেভলিউশন বা বাদামি বিপ্লব চামড়া, কফি এইসবের জন্য। এছাড়া গোল্ডেন রেভলিউশন বা সোনালী বিপ্লব মধুর জন্য। কিন্তু সোনালী তন্তু বিপ্লব বা গোল্ডেন ফাইবার রেভলিউশন এটা হলো পাটের জন্য।